শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত স্যার। আজকে আমরা পড়ব 11 অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ গত ক্লাসে আমি কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ঠিক কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে জীবন বীমা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে বীমা অধ্যায়টা অবশ্যই কিন্তু পড়তে হবে, কারণ প্রশ্নপত্রে ক বিভাগ এবং খ বিভাগ দুইটা বিভাগ থাকবে। অর্থাৎ ক বিভাগ থেকে যে কোনো 3টি প্রশ্ন এবং খ বিভাগ থেকে যে কোনো 3টি প্রশ্ন সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে অবশ্যই এই যে জীবন বীমা অধ্যায় অর্থাৎ খ বিভাগ বীমা সম্পর্কিত অধ্যায়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আমাকে বলছো যে স্যার এখনো বীমা অধ্যায়টা ভালো করে পড়ি নাই, কিন্তু এটা তো ঠিক না। সুতরাং এটিও অ্যান্সার করতে হবে, ওটিও অ্যান্সার করতে হবে। যদি বলতো যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, তাহলে যদি তুমি এগুলো স্কিপ করে যেতে তাহলে কোনো প্রবলেম হতো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জীবন বীমা অধ্যায়টা, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বীমা অধ্যায়গুলো কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যাংকিং অধ্যায়গুলো যতটা গুরুত্বপূর্ণ, এই বীমা অধ্যায়গুলো ঠিক ততটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা আলোচনা করব জীবন বীমার সৃজনশীল প্রশ্ন। দেখো, মিসেস নাহার তার গাড়িটি বীমা করেছিলেন। আমি শুরুতেই বলে দেই, ক এবং খ নম্বর প্রশ্ন কখনো উদ্দীপক থেকে আসে না। এটা অবশ্যই এই অধ্যায়ে যেগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, যেগুলো বোর্ড পরীক্ষা এসেছে এবং যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন আসবে। দেখো, এখানে বলছে মিসেস নাহার তার গাড়িটি বীমা করেছিলেন। একদিন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে তার গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। কিসে? গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে তার গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বীমা কোম্পানি পুরো ক্ষতিপূরণ করেছে, তবে ক্ষতিগ্রস্ত গাড়িটা বীমা কোম্পানিকে দিয়ে দিতে হয়েছে। একটু ভালো করে খেয়াল করো, বীমা কোম্পানি তার গাড়িটা কি করছে? গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, বীমা কোম্পানি পুরো ক্ষতিপূরণ করেছে, তবে ক্ষতিগ্রস্ত গাড়িটা বীমা কোম্পানিকে দিয়ে দিতে হয়েছে। তাই তিনি আর স্বামীর জীবন বীমা করিয়েছেন। এক্ষেত্রে তিনি সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। তার ভাবনা। দেখো, এখানে বলেছিল যে যেহেতু বীমাকারী গাড়িটি কোম্পানি ক্ষতি পূরণ দিয়েছে এবং ওই যে ক্ষতিপূরণ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে অবশ্যই বীমা কোম্পানি গাড়িটি দিয়ে দিতে হয়েছে। তিনি তার স্বামীর যখন জীবন বীমা করিয়েছেন, এক্ষেত্রে তিনি সঞ্চয় বিনিয়োগ সুবিধা পাবেন। তার ভাবনা, আল্লাহ না করুন তার স্বামী যদি মারা যায়, তাহলে পুরো অর্থ পরিশোধ করে বীমা কোম্পানি যদি মৃতদেহ নিয়ে গেলে তখন তিনি কি করবেন। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ব্যক্তি অর্থাৎ সম্পদের ক্ষেত্রে যখন ওই ব্যক্তি সম্পদের ক্ষতিপূরণ করছে ওই বীমা কোম্পানি, তখন অবশ্যই ওই ক্ষতিপূরণ দেওয়ার সাথে সাথে ওই কোনো সম্পত্তি যদি উদ্ধার হয়, তবে ওই সম্পত্তিটা তিনি নিয়ে যেতে পারবেন। এটা অবশ্যই কোন নীতি, এটা আমরা পড়েছি, এটা আমরা আলোচনা করব। এবার ক নম্বরে বলেছিল গোষ্ঠী বীমা কি। গোষ্ঠী বীমা কি? গোষ্ঠী মানে কি? একটা জাতিকে বোঝানো হচ্ছে। দেখো, গোষ্ঠী বীমা হচ্ছে একটি বীমাপত্রের অধীনে একই প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের সবার যখন জীবন বীমা করা হয় তাকে গোষ্ঠী বীমা বলা হয়। তাহলে কি বলছে যে একটা বীমাপত্রের অধীনে একই প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের যে সবার যখন জীবন বীমা করা হয়ে থাকে, এটিকে বলা হচ্ছে গোষ্ঠী বীমা। অর্থাৎ কতিপয় একত্রিতভাবে কয়েকজন, মনে করো টোটাল শ্রমিকদের নিয়ে একত্রিতভাবে যে বীমা করা হয়ে থাকে, এটিকে বলা হচ্ছে গোষ্ঠী বীমা। খ নম্বর দেখো, বলছে জীবন বীমাকে কেন নিশ্চয়তার চুক্তি বলা হয়ে থাকে। তাহলে জীবন বীমাকে কেন নিশ্চয়তার চুক্তি বলা হয়ে থাকে? এটা তো খুবই সহজ জিনিস। অবশ্যই যে চুক্তিতে ক্ষতি সংঘটিত হলে ক্ষতিপূরণ না করে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে তাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়ে থাকে। অর্থাৎ কি নিশ্চয়তার চুক্তি? কি যে চুক্তিতে ক্ষতি সংঘটিত হলে ক্ষতিপূরণ না করে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের
প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে নিশ্চয়তা চুক্তি বলে। সম্পত্তি বীমায় ক্ষতির আর্থিক পরিমাণ নির্ণয় করা যায় বিধায় তা ক্ষতিপূরণের চুক্তি। তাহলে জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? অবশ্যই জীবন বীমা একটা নিশ্চয়তার চুক্তি। অর্থাৎ মনে করো কোনো মানুষ যদি মারা যায় বা কোনো সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, অবশ্যই এই বীমাকারী প্রতিষ্ঠান কি করে থাকে, তার ক্ষতিপূরণ দিয়ে থাকে। এবং এই ক্ষতিপূরণ, শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে অবশ্যই বুঝলাম যে জীবন বীমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন। কারণ জীবন বীমা যদি আমার করা থাকে তাহলে অবশ্যই ওই ব্যক্তির মৃত্যুর পর অর্থাৎ বীমা গ্রহীতার মনোনীত যে ব্যক্তি থাকে, ওই মনোনীত ব্যক্তিকে অবশ্যই বীমাকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের অর্থাৎ অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্তর কিছুটা অর্থ দিয়ে থাকে। অর্থাৎ ওই ব্যক্তির অবর্তমানে অর্থনৈতিকভাবে ওই পরিবারটি যে ভেঙে পড়েছিল তার কিছুটা হলেও ক্ষতিপূরণ লাঘব করা সম্ভব। আর এজন্য জীবন বীমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়, অর্থাৎ নিশ্চয়তা স্বরূপ কোনো কিছু পেয়ে যাবে, এই জন্যই বলা হয়ে থাকে জীবন বীমাকে নিশ্চয়তার চুক্তি। তারপরে দেখো, ক্ষতিগ্রস্ত গাড়িটি বীমা কোম্পানি নিয়ে যাওয়ার বীমার কোন নীতি কার্যকর হয়েছে? অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটি হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। এটি কোন নীতি কার্যকর করা হয়েছে? স্থলাভিষিক্তকরণ নীতি। স্থলাভিষিক্তকরণ নীতিটা কি? একটি সম্পত্তি বীমা করা হলে ওই বীমাকৃত সম্পত্তি যদি কোনো কারণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে ওই ক্ষতিপূরণ বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে প্রদান করে থাকে, এবং ওই বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেওয়ার পর যদি কিনা ওই সম্পত্তি পুনরায় উদ্ধার করতে পারে তাহলে অবশ্যই ওই সম্পত্তির সম্পূর্ণ মালিকানা দাবি করে বীমাকারী প্রতিষ্ঠান। এটি হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। মনে করো আমি হচ্ছে চট্টগ্রাম থেকে খুলনাতেই হচ্ছে পণ্যদ্রব্য আনা নেওয়া করে থাকি, অর্থাৎ আমার প্রতিমধ্যে কিছু পণ্যদ্রব্য নষ্ট হয়ে গেল। এখন বীমা করা ছিল, বীমা করার ফলে মনে করো হচ্ছে আমার ক্ষতিপূরণ হলো 2 কোটি টাকা, বীমাকারী প্রতিষ্ঠান আমাকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিল। ক্ষতিপূরণ দেওয়ার পরে ওই মালামালটা বীমাকারী প্রতিষ্ঠান উদ্ধার করলো। এখন এই উদ্ধার করার পর ওই মালামালের সম্পূর্ণ মালিকানা দাবি করবে বীমাকারী প্রতিষ্ঠান। এটি হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। তাহলে এখানে দেখো যে একদিন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে, তার গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, বীমা কোম্পানি পুরো ক্ষতিপূরণ করেছে, তবে ক্ষতিগ্রস্ত গাড়িটা বীমা কোম্পানিকে দিয়ে দিতে হয়েছে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো এটি স্থলাভিষিক্তকরণের নীতি। পরটা দেখো, উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মিসেস নাহারের মধ্যে যে ভয় কাজ করছিল জীবন বীমায় তা যৌক্তিক নয়, বক্তব্যের যথার্থ আলোকে বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী অর্থাৎ মিসেস নাহার মনে করছিল যেহেতু গাড়িটা উদ্ধার করার পর ক্ষতিগ্রস্ত গাড়িটা বীমা কোম্পানি নিয়েছিল, সেহেতু মনে করছিল তার স্বামী মারা যাওয়ার পর তার স্বামীর মৃতদেহটা যদি বীমা কোম্পানি দাবি করে তাহলে কি এটি যৌক্তিক হবে কিনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে জীবন বীমা যে নিশ্চয়তা যে চুক্তি ছিল, এই নিশ্চয়তা চুক্তি সম্পর্কযুক্ত করে লিখতে হবে। অর্থাৎ কি বলছে যে ভয় করছে জীবন বীমা যৌক্তিক নয়, কারণ হচ্ছে এই যে জীবন বীমা যে নিশ্চয়তার যে চুক্তিগুলো রয়েছে, এই নিশ্চয়তা চুক্তি সম্পর্কযুক্ত করে লিখতে হবে। অর্থাৎ বর্ণনা মিসেস নাহার যে ভয় করছে তা যৌক্তিক নয়, বক্তব্যের যথার্থ আলোকে তা বিশ্লেষণ করো। অবশ্যই যে এটি যৌক্তিক নয়, কারণ হচ্ছে এটি হচ্ছে শুধুমাত্র স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী এটি করা হয়ে থাকে, কিন্তু অন্য ক্ষেত্রে যদি জীবন বীমা করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি কি, যে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে অবশ্যই ওই ব্যক্তির মনোনীত কোনো ব্যক্তিকে বীমাকারী প্রতিষ্ঠান পুরো অর্থ দিয়ে থাকে, অর্থাৎ চুক্তি অনুযায়ী। তার মানে মৃতদেহ নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং যে ভয় করছে তার জীবন বীমায় তার সেটি কোনো যৌক্তিক নয়। তাহলে হচ্ছে আমরা যে সৃজনশীল প্রশ্নটা ছিল এটি নিয়ে আলোচনা করলাম। এবার দেখো পরের ক্ষেত্রে খেয়াল করো, জনাব রহিমের বয়স হচ্ছে কত বছর? 45 বছর। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে 15 বছরের একটি জীবন বীমাপত্র গ্রহণ করেন। কত বছরের? 15 বছরের। তিনি তার স্ত্রীকে বীমাপত্রে নমিনি করেন। পরপর 3 বছর কিস্তি প্রদান করার পর জনাব রহিমের মৃত্যু হয়। মেয়াদপূর্তির পর তার স্ত্রী বীমা কোম্পানির নিকট
দাবি পেশ করে। এখানে বলছে প্রিমিয়াম কি, অবশ্যই প্রিমিয়াম কি এটা আমরা জানি যে বীমাকারী প্রতিষ্ঠান ও বীমা গ্রহীতার মধ্যে যে সম্পাদিত হয়, এবং এই যে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার যে কোনো ক্ষয়ক্ষতি হলে সে ক্ষতিপূরণ দিয়ে থাকে, অর্থাৎ এই ক্ষতিপূরণ দেওয়ার মধ্যে যে নিজের ঝুঁকিটা, যে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার বিনিময়ে যে মূল্যটা দেওয়া হয়ে থাকে এটাকে বলা হচ্ছে প্রিমিয়াম। তারপর খেয়াল করো সমর্পণ মূল্য বলতে কি বোঝায় বুঝিয়ে নেব। সমর্পণ মূল্য, জীবন বীমা পলিসি খোলার পর কোনো কারণে বীমা গ্রহীতা ওই পলিসি চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হলে তখন যদি সে ওই পলিসি বীমা প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করে এবং বীমা প্রতিষ্ঠান তার বিনিময়ে বীমা গ্রহীতাকে কোনো অর্থ দেয়, তবে তাকে বীমাপত্রের সমর্পণ মূল্য বলে। তাহলে সমর্পণ মূল্য কি বলছে, জীবন বীমা পলিসি খোলার পর কোনো কারণে বীমা গ্রহীতা ওই পলিসি চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হলে, অর্থাৎ যখন মনে করব আমি আমার বীমাকারী প্রতিষ্ঠান অর্থাৎ আমি চালিয়ে যেতে পারছি না, যখন চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হব তখন অবশ্যই দেখতে হবে, তখন আমি যখন ওটি বীমাকারী প্রতিষ্ঠানের কাছে সাবমিট করব, অর্থাৎ আমি আর চালিয়ে যেতে পারছি না বলে প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করব, তখন বীমা প্রতিষ্ঠান তার বিনিময়ে বীমা গ্রহীতাকে কোনো অর্থ দেয়। এই যে পরিধেয় অর্থটাকে বলা হচ্ছে সমর্পণ মূল্য। তারপরে দেখো জনাব রহিম কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছেন ব্যাখ্যা করো। এটি অবশ্যই মেয়াদি জীবন বীমাপত্র গ্রহণ করেছেন, যেহেতু একটি 15 বছর বলছিল। কোন বছর? 15 বছর। তাহলে অবশ্যই মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে কি রয়েছে, তাহলে যে বীমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বীমা গ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বীমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বীমা গ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকার সূত্রদেরকে বীমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদত্ত হবে, তাকে মেয়াদি বীমাপত্র বলে। অর্থাৎ ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে 15 বছর বীমা করার পরে নির্দিষ্ট যে চুক্তিটা ছিল ওই অর্থটা দিয়ে দেবে, আর যদি ওই বীমাকারী মারা যায় তাহলে অবশ্যই তার উত্তরাধিকার সূত্রে বা তার নমিনিকে অবশ্যই ওই বাকি অর্থটা প্রদান করবেন। তাহলে দেখো উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব রহিম সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে 15 বছরের একটা জীবন বীমাপত্র গ্রহণ করেন। পরপর 3 বছর কিস্তির পর তিনি মারা যান এবং 15 বছর খোলায় এটি আজীবন বীমাপত্র নয়, বছরে কিস্তি প্রদানের নীতি সাময়িক বীমাপত্র প্রযোজ্য, তাই বীমাপত্রটি নিঃসন্দেহ একটি মেয়াদি জীবন বীমাপত্র। উদ্দীপকের আলোকে জনাব রহিমের একমত, অর্থাৎ জনাব স্ত্রী যে দাবি করতে পারবেন, অর্থাৎ জনাব রহিমের উদ্দীপকের আলোকে জনাব রহিমের বিষয়ে একমত মতের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ উদ্দীপকে যেটি দেওয়া ছিল জনাব রহিমের আলোকে মেয়াদপূর্তি নয়, জনাব রহিমের মারা যাওয়ার পরই তার স্ত্রী যে বীমা দাবি করতে পারবেন, এটি সাধারণত কিভাবে বোঝানো হয়েছে, অর্থাৎ সে বিষয়ে তোমরা ডিটেলস লিখলে হয়ে যাচ্ছে। তারপর দেখো মিস্টার কামাল একটি বীমাকারী প্রতিষ্ঠান থেকে জীবন বীমাপত্র গ্রহণ করেন। শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে তাকে আর প্রিমিয়াম দিতে হবে না। মৃত্যু পরবর্তী পর্যন্ত যদি তার বীমা করা হয়ে থাকে তাহলে বীমা দাবি পরিশোধ করা হবে। বীমাকারী প্রতিষ্ঠান বীমাপত্রটিকে নির্দিষ্ট বছর পর অন্য ধরনের জীবন বীমাপত্রে পরিবর্তনের অফার দেন, যাতে তিনি আর জীবদ্দশাতেও বীমা দাবি পেতে পারেন। উল্লেখ্য যে মিস্টার কামালের বর্তমান বয়স মাত্র 35 বছর। প্রথমটা হচ্ছে সমর্পণ মূল্য কাকে বলে বা সমর্পণ মূল্য কি, এটি অবশ্যই তোমরা জানো। জীবন বীমার বীমাযোগ্য স্বার্থনীতিটি অবশ্যই ব্যাখ্যা করো। এটিও জানো যে বীমা গ্রহীতার উপর যে আর্থিক স্বার্থ যে বিদ্যমান থাকে এটিকে বলা হয়, বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার মধ্যে যে আর্থিক স্বার্থ বিদ্যমান থাকে এটিকে বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। উদ্দীপকে মিস্টার কামাল কোন ধরনের জীবন বীমাপত্র গ্রহণ করেন ব্যাখ্যা করো। এটি অবশ্যই দেখো, একটু খেয়াল করো। এটি হচ্ছে কি বলছে, একটি বীমাকারী প্রতিষ্ঠান থেকে জীবন বীমা গ্রহণ করেন, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে তাকে আর প্রিমিয়াম দিতে হবে না, মৃত্যু পরবর্তী তার বীমা দাবি পরিশোধ করা হবে। তার মানে কি এটি আজীবন বীমাপত্র। এটি কি বীমাপত্র? অবশ্যই মৃত্যু পরবর্তী তার বীমা দাবি পরিশোধ করা হবে। তার মানে কি বলছে যে তাকে আজীবনভাবে প্রিমিয়াম দিতে হবে, তার মানে এটি হচ্ছে একটি আজীবন বীমাপত্র। তারপর দেখো বলছে যে বীমাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবটি গ্রহণ করা হলে
মিস্টার কামালের জন্য কি যৌতুক হবে, বিশ্লেষণ করো। তাহলে অবশ্যই যেহেতু এটা আজীবন বিমাপত্র, তাহলে মেয়াদি বিমাপত্রের অফার হচ্ছে যুক্তিযুক্ত। মেয়াদি যদি বিমাপত্র গ্রহণ করে তাহলে এই অফারটি যুক্ত। এরূপ বিমাপত্রের সুবিধা সম্পৃক্ত করে তোমরা বিশ্লেষণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবন বিমা অধ্যায়ের অর্থাৎ তোমাদের যে প্রিটেস্ট পরীক্ষা যেটি হবে ফেজ অন, অর্থাৎ এই অধ্যায়ে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছি। সুতরাং তোমরা বাসায় বেশি করে পড়বে, মনোযোগ দিয়ে পড়বে। আর যদি কোনো বিষয় না বুঝতে পারো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে যে স্যার এই বিষয়টা এখনো বুঝতে পারছি না। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।